আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি বেশ ভালো আছেন। কনভার্ট কোরিয়ান টু বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ও অভিনন্দন। তো আজকের ভিডিওর মূল আলোচনা হলো আমরা কোরিয়ান ভাষার অক্ষর কিভাবে চিনব, আর অক্ষর চেনার জন্য আমাদের কি কি পদ্ধতি অনুকরণ করতে হবে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখব কোরিয়ান ভাষার বর্ণ। যে কোনো দেশের ভাষা লেখাপড়া শিখতে প্রথমে ওই দেশের বর্ণমালা শিখতে হয়। বর্ণমালাগুলি ভালোভাবে আয়ত্ত করতে পারলে খুব সহজেই লেখাপড়া করা সম্ভব। কোরিয়ান ভাষার বর্ণমালা মোট 40টি রয়েছে। কোরিয়ান ভাষার মোট বর্ণমালা 40টি। বেসিক ব্যঞ্জনবর্ণ 14টি, যুক্ত ব্যঞ্জনবর্ণ 5টি, বেসিক স্বরবর্ণ 10টি, যুক্ত স্বরবর্ণ 11টি। কোরিয়ান ভাষা পড়তে হলে আমাদের অবশ্যই বেসিক ব্যঞ্জনবর্ণ কয়টি বা এগুলো লিখতে বা দেখতে কেমন, যুক্ত ব্যঞ্জনবর্ণ 5টি, এগুলো বেসিক স্বরবর্ণ, যুক্ত স্বরবর্ণ, এগুলো অবশ্যই আমাদের লেখা শিখতে হবে, বানান করতে হবে, তারপরে ওয়ার্ডে মডিফাই করতে হবে। তাহলে এগুলো আমাদের প্রয়োজন কি না? কোরিয়ান ভাষা শিখতে হলে অবশ্যই বেসিক লেভেল থেকে এই অক্ষরগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে বেসিক ব্যঞ্জনবর্ণ 14টি আমরা দেখছি। প্রথমে লেখা আছে কোরিয়ান ভাষার যে বর্ণটা আসবে সেই বর্ণটার নাম হলো গিয়ক। এখানে যে লেখাগুলো দেখা যাচ্ছে এই লেখাগুলো মূলত কোরিয়ান ভাষার অক্ষরের নাম। তাহলে আমরা এখন ওই নামের অক্ষরগুলো লিখব। এখানে আমরা লেখা দেখছি গিয়ক। তাহলে গিয়কটা কোরিয়ান ভাষায় এটাকে বলা হয় গিয়ক। কোরিয়ান ভাষায় নিয়ন দেখতে পরিপূর্ণ একটা এলের মতো। আবার দ্বিগত ঠিক দেখতে এরকম দ্বিগত। তারপর আছে রিউল। রিউলটা দেখতে ঠিক দুইয়ের মতো মনে হবে, এটাকে বলা হয় রিউল। এরপরে আসি মিউম। মিউম দেখতে কেমন হবে? মিউমটা পরিপূর্ণ একটা চতুর্ভুজ। মিউমটা পরিপূর্ণ একটা চতুর্ভুজ। বিউপ। বিউপ দেখতে পরিপূর্ণ উল্টা এর মতো। সিউত দেখতে মনে হবে উল্টা অয়, উল্টা অয়ের মতো দেখতে মনে হবে। ইয়ং পরিপূর্ণ একটা শূন্য, জিরো ও বলা যাবে। জিউত, এটাকে বলা হয় জিউত। তাহলে এটা এদিকে আরও একটু টান দিলেও অনেকে চিনতে পারবে। তাহলে এটা জিউত। এই যে জিউত, মূলত এর উপরে যদি একটু টান থাকে সেটাই হলো ছিউত, এটাকে বলা হয় ছিউত। তাইলে এটা হলো সিউত, ইয়ং, জিউত, ছিউত। সিউত, জিউত, ছিউত, এগুলো এক একটা অক্ষর। তো এবার আসি কিউব। কিউবটা পরিপূর্ণ 7-এর মতো মনে হবে। মানে আমরা এখানে গিয়ক লিখে রাখছি, তো গিয়ক দিলাম, এখানে এই দিকে একটু বাড়ায় দিলেই এটা হবে খিয়ক। এবার আমরা চিনব পরিপূর্ণ দেখতে ই, এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় থিউত। কোরিয়ান ভাষায় বলা হয় থিউত। এবার লিখব আমরা ফিউব। ফিউবটা দেখতে কেমন এটা আমরা অবশ্যই দেখব। এটা হলো ফিউব। ফিউবটা দেখতে পরিপূর্ণ একটা ময়ের মতো মনে হচ্ছে। এরপরে আসি হিউত। হিউতের আকৃতিটা হবে ঠিক এরকম। হিউত। তাহলে এখানে আমরা যে অক্ষরগুলো দেখতে পাচ্ছি, যেমন আমরা একবার পড়ে নেই: গিয়ক, নিয়ন, দ্বিগত, রিউল, মিউম, বিউব, সিউত, ইয়ং, জিউত, ছিউত, কিউব, থিউত, ফিউব, হিউত। তো কোরিয়ান ভাষা লেখার সময় এরকম দুইটা লাইন হয়।
একটা লাইন উপর দিয়ে যাবে আর একটা লাইন ঠিক নিচ দিয়ে যাবে, এরকম করে দুইটা লাইন হবে। তাহলে উপরেরটা আমরা কি বলি, আপার কেস, আর নিচেরটা আন্ডার কেস। তো এই যে উপরের লাইনটাতে যেমন লেখা থাকবে, যদি গিয়ক লেখা থাকে তাহলে এটা হলো গিয়ক। গিয়কের সঙ্গে আমরা একটা স্বরবর্ণ নিব, যেমন এটাকে বলা হয় একটা স্বরবর্ণের অক্ষর যার নাম হলো আ। আমরা বাংলায় জানি আকার। তাহলে গিয়কের সঙ্গে যদি আ দিই তাহলে কি হবে, গ আকারে গা। তাহলে গিয়ক এখানে মূলত অন্তস্থ অটা আমরা কেটে দিলাম, তাহলে গিয়কে আমরা কি পাইছি, গ। উপরের লাইন ধরে থাকলে গ হবে। আবার এটাই যদি এই যে নিচের লাইনে থাকে, গিয়কটাই যদি নিচের লাইনে থাকে তাহলে গিয়কটা তখন গ আর উচ্চারণ হবে না, এটা ক হয়ে যাবে। যেমন এই যে এখানে দেখা যাচ্ছে ক লেখা আছে, তাহলে এখানে হবে গিয়কে গ, তারপরে আকার, তাহলে গ আকারে গা, নিচে বাচ্ছিম হিসাবে আছে। আর বাচ্ছিম যদি থাকে, অর্থাৎ নিচের লাইনে যদি ব্যঞ্জনবর্ণ কখনো অবস্থান করে, সেটাকে আমরা বাচ্ছিম হিসাবে জানি, বাচ্ছিম। তাহলে যখন এই বাচ্ছিমটা হবে, বাচ্ছিম হলে তার উচ্চারণটা একটু পরিবর্তন হয়ে যায়। যেমন কি পরিবর্তন, যেমন এখানে যদি নিয়ন থাকতো তাহলে ন হতো, যদি দ্বিগত থাকতো তাহলে দ হতো। এই ঠিক এইখানে যদি দ্বিগত অবস্থান করতো তাহলে ত হতো। এরপরে যদি রিউল থাকতো তাহলে রিউল থাকলে ল হতো। আবার মিউম থাকলে ঠিক একইভাবে ম হতো, তাহলে গাম হতো। যদি বিউপ থাকে তাহলে বিউপ যদি এখানে বাচ্চিম হিসেবে থাকে তাহলে কি হবে, গাপ হতো, গাপ। এভাবে প্রত্যেকটা অক্ষরের বাচ্চিম থাকলে কি হবে, তাহলে আমরা এক নজরে দেখে নিব। বাচ্চিম থাকলে এখানে সিউতে, তাহলে সিউত থাকলে ত হতো। যদি ইয়ং থাকতো তাহলে 19 সং আসতো। কি আসতো, 19 সং। এই যে লাস্টের বাংলা বাক্যের ক্রিয়া, লাস্টের ধ্বনিটা আসতো, বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষের ধ্বনিটা এখানে অবস্থান করবে। তাহলে জিউত থাকলে কি হবে, ত হতো। ছিউত থাকলেও ত হতো। এরপরে আসি, যদি খিউক থাকে তাহলে কি হবে, খিউক যদি উপরে থাকতো খ হবে, কিন্তু যেহেতু নিচে থাকবে, যদি নিচে থাকে তাহলে কি হবে, ক হয়ে যাবে। এবং যদি থিউত থাকে তাহলে থিউতে কি হবে, ত হবে, কারণ বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষের ধ্বনিটা কি আছে, এখানে ত আছে। এরপরে আসি ফিউক। ফিউক যদি এখানে বাচ্চিম হিসাবে অবস্থান করে তাহলে প হবে। আবার হিউত যদি বাচ্চিম হিসাবে থাকে তাহলে কি হবে, এই যে ত হবে। তো আমার ভিডিও দেখে আপনারা যেভাবে লেখা দেখলেন, ঠিক আপনারাও এভাবে যদি যারা বেসিক লেভেলে পড়া শুরু করছেন তারা নিজেরা চর্চা করেন তাহলে অবশ্যই আপনারাও লিখতে পারবেন। লেখার পরে এগুলো জাস্ট একটু আকৃতি ধারণ করার চেষ্টা করবেন যে কোনটা কি রকম। যেমন আমরা এখানে একটা মিউম লিখলাম, মিউম, মিউমতে ম, এটা আমরা আকৃতিটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন আমরা মোবাইল যদি এমনিতেই বলি তাহলে মোবাইলটা কেমন, এটা কিন্তু আমরা অটোমেটিক বুঝতে পারি। যদি বলি মা, তাহলে মায়ের মুখটা কেমন দেখতে অবশ্যই কিন্তু আমরা অবিকল কাজ করে যে হ্যাঁ মায়ের আকৃতি বা চেহারা এরকম কিছুটা আমরা ধারণ করতে পারি চোখে। সেই রকম যদি জিউত লেখা থাকে তাহলে জিউতটা দেখতে কেমন, এই জিউতটাকে আমরা অটোমেটিক ধরে নেব যে এটা জিউত। আমরা বাংলায় যদি ব লিখি তাহলে বটা কেমন আমরা কিন্তু অটোমেটিক, ব যদি কেউ বলে আমাদের সামনে আমরা অটোমেটিক বুঝতে পারি যে এটা ব। তাহলে এই অক্ষরগুলো ঠিক ওইভাবে মাথায় ধরে রাখতে হবে, মনে রাখতে হবে, স্মরণ করতে হবে যে এই অক্ষরটা আকৃতি ঠিক এরকম। তাহলে যদি যেমন এখানে আমরা কোরিয়ান ভাষায় এটাকে জানি কি, থিউত, কিন্তু এটা আমরা ইংলিশে জানি ই। তাহলে এই যে ইটা আমরা ধরে রাখার চেষ্টা করব মূলত যে এটা ই বা এটা থিউত। এরকম করে অক্ষরগুলো আমরা
অক্ষরগুলোর সাথে পরিচিত হলে খুব ভালো হবে, তাহলে আমরা অতি সহজেই মনে রাখার চেষ্টা করতে পারবো। এবং বাদছিম কি, আমি এই একটা ভিডিওতেই আপনাদের তুলে ধরছি যে বাদছিম কেমন দেখতে। আসলে এটাকেই মূলত বলা হয় বাদছিম। যদি উপরের লাইনে কোনো ব্যঞ্জনবর্ণ থাকে সেটা একভাবে বানান হবে, আবার নিচের লাইনে যদি ব্যঞ্জনবর্ণ অবস্থান করে সেটার আলাদা একটা উচ্চারণ আসে। যেমন সেটাও বলে দিলাম যে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষের ধ্বনিটা বাদছিম হিসেবে অবস্থান করায়, অর্থাৎ বাদছিম হিসেবে থাকলে সেখানে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষের ধ্বনিটা উচ্চারণ হয়। তো আমরা এখন দেখব যুক্ত ব্যঞ্জনবর্ণ। যুক্ত ব্যঞ্জনবর্ণ মূলত 5টি। তো চলুন ভিডিওটি দেখে নেই। ভিউয়ার্স, যুক্ত ব্যঞ্জনবর্ণ কয়টি? 5টি। আমরা এই যুক্ত ব্যঞ্জনবর্ণ নিয়ে এখন আলোচনা করব। যুক্ত ব্যঞ্জনবর্ণ 5টি। কি কি? যেমন এখানে লেখা আছে সাং গিয়ক। তাহলে সাং গিয়ক আমরা উপরে পড়ে আসলাম গিয়ক, অর্থাৎ আমরা যে বেসিক ব্যঞ্জনবর্ণ পড়লাম ওগুলোর থেকেই সাং গিয়ক চলে আসবে। যেমন আমরা একটা গিয়ক ওখানে দেখে আসলাম, এই একটা গিয়কে আমরা জানি কি গিয়ক, শুধু এই গিয়কটা। তাহলে এখন এটা যখন ডাবল থাকবে সেটাকে বলা হয় সাং। সেটাকে কি বলা হয়? সাং বলা হয়, অর্থাৎ জোড়া। সাং অর্থ আমরা বুঝি জোড়া। তাহলে সাং গিয়ক সমান ক, গিয়ক সমান কি হবে? ক। তাহলে এবার আছে সাং দ্বিগত। সাং দ্বিগতটা দেখতে কেমন হবে? আমরা ওই যে ব্যঞ্জনবর্ণের দ্বিগত দেখে আসছি, সেম ওই দ্বিগতটাই এখানে ডাবল হয়ে আছে, যার কারণে সেটাকে বলা হবে সাং দ্বিগত, অর্থাৎ সাং দ্বিগতে আমরা পাবো ত। রাশি কোরিয়ান ভাষায় বিউপ চিনি তো আমরা, না? বিউপ, এটাকে বলা হয় উল্টা ইয়ের মতো দেখাচ্ছে, এটাকে বলা হয় বিউপ। তাহলে বিউপে আমরা কি পাবো? সাং বিউপে পাবো প। সাং বিউপে কি পাবো? প পাবো। এবার আসি সাং শিউত। সাং শিউত দেখতে কেমন? জোড়া। তাহলে জোড়া থাকলে সেটাকে আমরা কি বলি? সাং বলি। তাহলে সাং শিউতে তালবস স, প্যাট কাটা মতন স। সাং জিউত, আমরা সাং জিউত পাবো। এবার সাং জিউত, দুইটা দুই স্টাইলে লিখে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। সাং জিউত, তাহলে সাং জিউতে আমরা কি পাবো? চ পাবো। মূলত এগুলো সাং হিসেবে থাকলে এই যে সাংগীয়কে ক, এটার কোনো পরিবর্তন হবে না। সাং দ্বিগতে ত, এটারও কোনো পরিবর্তন হবে না। সাং বিউপে প, পরিবর্তন হবে না। সাং শিউতে স, পরিবর্তন হবে না। সাং জিউতে চ, এটারও কোনো পরিবর্তন হবে না। আমার ভিডিও দেখে আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।